আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন রোজিনা ইসলাম। সাংবাদিকতা চালিয়ে যাবার প্রত্যয়, সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শ আদালতের। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে ২৬ মে, মোকাবেলায় প্রস্তুতির কথা জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা। শিথিল লকডাউনের মেয়াদ বাড়ল ৭ দিন, চলবে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। দুপুরে জামিন আদেশ পৌঁছানোর পর আনুষঙ্গিক কার্যাদেশ শেষ করে বিকেল ৪টায় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পরই প্রতিক্রিয়ায় সাংবাদিকতা চালিয়ে যাবার প্রত্যয় জানান রোজিনা ইসলাম। এর আগে সকালে পাসপোর্ট জমা রাখা এবং ৫,০০০ টাকা মুচলেকায় সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। গণমাধ্যমকে শক্তিশালী মাধ্যম উল্লেখ করে সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন বলে পর্যবেক্ষণ দেন বিচারক বাকি বিল্লার ভার্চুয়াল আদালত। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়া এবং কারাগার থেকে মুক্তির প্রতীক্ষায় ছিল সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহল। আর সেই প্রতীক্ষার অবসান ঘটল বিকেল ৪টায়। আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছায় দুপুরে। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে বিকেল ৪টার কিছু পরে জেল থেকে বের হয়ে আসেন রোজিনা ইসলাম। ঘটে যাওয়া ঘটনা সাংবাদিকতা পেশাকে দূরে সরাতে পারবে না বলেও জানান তিনি। এর আগে সকালে পাসপোর্ট জমা রাখার শর্তে তার জামিন মঞ্জুর করেন সিএমএম আদালত। মামলাটি স্পর্শকাতর উল্লেখ করে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার আর্জি তুলেছিল রাষ্ট্রপক্ষ এবং দুপুরেই জমা দেয়া হয় তা। যে পাসপোর্টটা আদালতে দাখিল করতে হবে যেন সে বিদেশে না যেতে পারে, যেহেতু মামলাটা অত্যন্ত সেন্সিটিভ। মামলাটা এখন তদন্ত পর্যায়ে আছে, অর্থাৎ এই পর্যায়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিলে আমাদের আপত্তি নেই এবং সেই শর্তেই তাকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। রোজিনার আইনজীবী জানান, এই মামলায় আইনি লড়াইয়ের জন্য যা করণীয় তা রোজিনার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে। লার্নেড পাবলিক প্রসিকিউটর বেশ কিছু ডকুমেন্টস বিজ্ঞ আদালতে দাখিল করেছেন, যে ডকুমেন্টসের কন্টেন্টস সম্পর্কে আমরা জ্ঞাত না। যদিও কন্ডিশনাল বেইল ইজ নট এ বেইল ইন দি আই অফ ল, তদুপরি আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আশাবাদী। কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক মনে করেন, এই মামলার কারণে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের উচিত রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে নেয়া। আমরা এবং প্রশাসন মুখোমুখি দাঁড়াবো, আমাদের অবস্থান সাংঘর্ষিক হবে, এটা সুস্থতার লক্ষণ না। এটার একটা শান্তিপূর্ণ এবং সম্মানজনক সমাধান হচ্ছে এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর দাগটা সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহে গেলে রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা একটি কক্ষে আটকে রেখে হেনস্থার পর সরকারি নথি সরানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো রূপ হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রোজিনার মামলা প্রত্যাহারের বিষয়টি দেখবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে, আর এতেই সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশের পরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সাথে বৈঠকে বসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান সাংবাদিক নেতারা। গণমাধ্যম কর্মী আইন কিন্তু চূড়ান্ত পর্যায়ে আছে এবং এখন আইন করতে হলে আপনি জানেন যে চূড়ান্ত খসড়াটি আমার ওয়েবসাইটে দিতে হবে। শুধুমাত্র যে আমরা আমাদের প্রফেশনাল ডিউটি পালন করতে আমরা সুরক্ষা চাচ্ছি তা নয়, আমরা যেখানে কাজ করি কর্মস্থল সেখানেও কিন্তু আমাদের সুরক্ষা প্রয়োজন আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম কর্মী আইন 2 মাসের বেশি সময় আগে আমাদের মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে সেখানে অনেকগুলো অবজারভেশন দেওয়া হয়েছে। সেই অবজারভেশনগুলো নিষ্পত্তি করতে আবার এককভাবে আমাদের মন্ত্রণালয় পারি না, আরও কয়েকটা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার কথা বলা হয়েছে, বৈঠকও হয়েছে। এটা খুব দ্রুত আমি করে ফেলতে চাচ্ছি। মনে করি সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং সম্প্রচারের সাথে যারা যুক্ত, অর্থাৎ রেডিও টেলিভিশনের সাথে যারা যুক্ত, তারাও এই আইনের সুরক্ষা পাবেন। গুলশানের বাসভবনে সাংবাদিক নেতাদের সাথে বৈঠক শেষে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। মামলা যখন হয়েছে, মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয়, তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপরে আস্থা রাখবেন। জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি বিষয়ক অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই কোভিডের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার পাশাপাশি সাংবাদিক রোজিনা ইসলামের জামিন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। সাংবাদিক রোজিনা ইসলাম তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন, শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যানবাহন চলবে বলেও জানান ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে এই শর্তগুলো পালনের শর্তে আমরা আগামীকাল থেকে দূরপাল্লার আন্তঃজেলা বাস সার্ভিসও আমরা চালু করার ব্যাপারে সরকারের নির্দেশনা আসছে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের জামিনকে ফরমাইশি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান মির্জা ফখরুল। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে চিকিৎসকরা বাইরে আসার অনুমতি দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, তার ফুসফুসে এখনও পাইপ রয়েছে। আগামী 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বিচার ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে সরকার কি বলে না বলে তার উপরেই আপনি নির্ভর করেন। আমরা এই কথা বহুবার বলেছি যে সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। অবশ্যই ফরমাইশি রায় পরিবর্তন নাই, একই ধরনের আছে। উনি এখন সিসিইউতেই আছেন এবং সিসিইউ থেকে বেরোতে পারছেন না, অর্থাৎ ডাক্তার এটা অ্যালাউ করছে না। শি ওয়ান্টস টু গো, কিন্তু ডাক্তাররা থেকে কিছুতেই অ্যালাউ করছে না, কারণ এখনও কিন্তু তার লাংসে পাইপ দেওয়া আছে। এবারে ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইয়াস নামে ঘূর্ণিঝড়টি আগামী 26 মে বুধবার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি জানান, এরই মধ্যে সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছে আসতে বলা হয়েছে। শিউলি রোজার রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস আগামী 26 মে বুধবার বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। সর্বশেষ পরিস্থিতিটা আপনার যে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর আছে, সন্ধ্যা নাগাদ এটা আপনার নিম্নচাপে রূপ ধারণ করবে এবং যেটা পরবর্তীতে এটা আরও মানে ইন্টেন্সিফাই হয়ে আগামীকাল হয়তো সাইক্লোন রূপ ধারণ করতে পারে। আর আমরা আশা করছি হয়তো 26 তারিখ অর্থাৎ বুধবার দুপুর বা দুপুরের পরে অর্থাৎ বিকাল নাগাদ এটা আপনার ওয়েস্ট বেঙ্গল কোস্ট বরাবর এটা উঠবে এবং তার সাথে সাথে বাংলাদেশ দক্ষিণাঞ্চল কিছু পাবে, যেটা খুলনা, বরিশাল এবং উড়িষ্যার কিছু অংশ। এরই মধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারকে দ্রুত উপকূলে চলে আসতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে। সুষ্ঠ লঘুচাপ বাতাসের তেমন গতি নাই, অর্থাৎ নিম্নচাপ হওয়ার পর থেকে আর গতি বাড়া শুরু হবে। যখন সাইক্লোন ফর্ম করবে সেই সময় বাতাস 60-এর উপর উঠে যাবে এবং যেটা দেখা যাচ্ছে যখন কোস্টের কাছাকাছি চলে আসবে সেই সময় বাতাস আরও বেড়ে যাবে, অর্থাৎ 70, 80, 90, 100 কিলোমিটার উঠতে পারে। সাথে সাথে আমরা সিগন্যাল আপ করব। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গায় কমে আসতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। আজকে যে ওয়েদারের যে কন্ডিশন অনেক গরম, আমরা আশা করছি কালকে তাপমাত্রা কিছুটা কমে যাবে, কারণ কালকেও কিছু কিছু এলাকায় হয়তো মেঘ চলে আসতে পারে। আমরা আশা করি 26 তারিখে তাপমাত্রা দ্রুত ফল করবে, সেক্ষেত্রে অনেকটা স্বাভাবিক অবস্থা চলে আসবে।
শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আসন্ন ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, সাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও মুজিব কিল্লার 215টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় মানুষের জানমাল রক্ষায় স্যাটেলাইটের কার্যক্রম আরও বাড়াতে হবে বলে জানান শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। মুজিব কিল্লা উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। মুজিব বর্ষ উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বারবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উল্লেখ করে তা মোকাবেলায় সরকারের সক্ষমতা ও প্রস্তুতির কথা বলেন প্রধানমন্ত্রী। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, আর তাছাড়া বাংলাদেশে তো মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে। তো সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। 75 থেকে 96 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে পিছিয়ে দিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 75 থেকে 96 এই পর্যন্ত যারা ক্ষমতায় তারা এসব মানুষের কল্যাণের দিকে কোনোদিনই ফিরে তাকায়নি। এটা হলো বাস্তবতা। যা আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা সে ব্যবস্থা নিচ্ছি। নতুন সমুদ্র সীমার পাশাপাশি উপকূল এলাকায় স্যাটেলাইট কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়ে আসন্ন ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা 13টা উপকূলীয় জেলায় স্যাটেলাইট টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এরা একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন এর আওতায় আসে এবং এর মাধ্যমে যেন দ্রুত খবর পৌঁছানো যায়। আমরা আবার সতর্ক করছি, আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কতদূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। ইনশাল্লাহ এটা আমরা সতর্ক থাকবো, এই ঝুঁকি হ্রাস করতে পারবো। মহামারী করোনা মোকাবেলায় আবারও দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে প্রত্যেকে আপনারা একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমরা যে সমস্ত নির্দেশনা দিচ্ছি, জানি হয়তো কিছু কষ্ট হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি সেই কষ্টটা লাঘব করতে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনার মতো ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস ভাইরাস নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। কোনোভাবেই যাতে দেশে এই ভাইরাস প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সীমান্তবর্তী জেলা প্রশাসনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এদিকে দেশে করোনায় একদিনে আরও 28 জনের মৃত্যু হয়েছে। মুবাল্লিক করিমের রিপোর্ট। করোনায় প্রতিদিনই মৃত্যু দেখছে বাংলাদেশ। গত 24 ঘন্টাতেও নতুন করে 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,376 জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,354 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,89,080 জনে। 7,89,080 জন। ভ্যাকসিনেশনে যখন অনেকটাই এগিয়েছে দেশ, তখনই করোনা ভ্যাকসিনের মজুদ প্রায় শেষের পথে। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানান, 15 লাখ মানুষের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ইতিমধ্যে সরকার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে বাড়তি টিকাগুলো তাদের কাছে আছে, তাদের যে মজুদ আছে সেখান থেকে টিকা সংগ্রহ করবার জন্য বিভিন্নভাবেই উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু তারপরেও 15 লাখের কাছাকাছি মানুষের হয়তোবা সেকেন্ড ডোজের টিকাটা পেতে বিলম্ব হবে। তবে আমরা আশাবাদী যে 12 থেকে 16 সপ্তাহের মধ্যেই তারা শেষ পর্যন্ত তাদের টিকাটি পেয়ে যাবে। তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী চীনের সিনোফার্মের টিকা কার্যক্রম এ মাসেই শুরু হবে। আমরা এই মাসেই চেষ্টা করব সেটি শুরু করতে। অগ্রাধিকারে যারা আছেন সামনের মাস থেকে বাকিটা তাদেরকে দিয়ে শুরু করা হবে। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া ব্ল্যাক ফাঙ্গাস যেন কোনোভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ সৃষ্টি না করতে পারে, সেজন্য সতর্ক নজর রাখছে স্বাস্থ্য অধিদপ্তর বলেও জানান তিনি। আমরা বাংলাদেশেও আমরা সতর্ক নজর রেখেছি যাতে কোনো অবস্থাতেই কোভিড এই পরিস্থিতিতে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক এইটি যেন আমাদের
স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো বাড়তি চাপ তৈরি করতে না পারে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এদিকে বিধিনিষেধ শিথিল করে চলমান লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। আগামী 30 মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়িয়ে দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। এছাড়া হোটেল, রেস্তোরাঁয় আসন সংখ্যা অর্ধেক করে সেবা প্রদান করা যাবে। চতুর্থ দিনেও কর্মস্থল সৌদি আরবে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটেনি প্রবাসীদের। শেষ হয়নি ভোগান্তি। বাংলাদেশ বিমান অফিস ও সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন প্রবাসীরা। নির্ধারিত হোটেলের বাড়তি ভাড়া দেয়ায় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিট রি-ইস্যু শুরু করেছে। কেউ কেউ টিকিট পেলেও অনেকেই না পেয়ে বিপাকে পড়েছেন। আর বাংলাদেশ বিমানের স্থগিত ফ্লাইট চালু নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। শিউলি রোজা রিপোর্ট। 4 দিন পেরোলেও ভোগান্তি যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। বন্ধ হয়নি টিকিট ও ফ্লাইট শিডিউলের ছোটাছুটি। করোনা সংক্রমণ রোধে সৌদি সরকারের বেঁধে দেওয়া নতুন বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে সৌদিগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট। চতুর্থ দিনের রোববারও সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার সোনারগাঁ হোটেল চত্বরের কার্যালয়ে সৌদি প্রবাসীরা ভিড় করেন। কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলে বাড়তি টাকা পরিশোধ করায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিট রি-ইস্যু শুরু করেছে। তবে সবাই সেই টিকিট পাচ্ছে না। যারা পাচ্ছেন তারা খুশি হলেও উদ্বিগ্ন না পাওয়ারা। 18 তারিখে আসি, আমার 25 তারিখের আজকে ফ্লাইট। এখন কইতে আছে ওইখানে হোটেলে থাকতে হইব। তো হোটেলে থাকতে হলে আপনারা টাকা নেন করে দেন, এটি তো করতেছে না, কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। তো এখন যদি আমাকে বলে হোম ওয়ারেন্টিতে আমার 70,000 লাগবে, 60,000 লাগে, আমাকে দিতে হইবে। যেভাবে ছাগল গরু বেচা, যেভাবে আমার জমি বিক্রি করে আমাদের যাইতে হইবে। সকাল 7টা বাজে আইছি কাপাসিয়া থেকে, এখন পর্যন্ত দাঁড়ায় আছি, কোনো সিরিয়ালই পাইতেছি না যাইতে ভিতরে যাওয়ার জন্য। দ্বিতীয় দফায় টিকিট পেলেও ফ্লাইট শিডিউল না পাওয়ায় অনিশ্চয়তায় কেউ কেউ। সবগুলো দেখার পরে বোঝা যাবে আর কি আসলে আমাদের কি কনফার্ম না যাইতে পারবো না যাইতে পারবো না। 25 তারিখে ফ্লাইট হলে যাইতে পারবো। আবার হোটেল বুকিং দিতে হবে, হোটেল বুকিং পাওয়া যায় কিনা পাশে এটা সমস্যার ভিতরে আছি, বুকিং পাওয়া যায় কিনা। ওখানে যে 7 দিন কোয়ারেন্টাইন থাকার পরে যা যার স্থানে ওরা ছেড়ে দেবে বলতেছে, যা যাবে নিশ্চয়তা তো ওরকম দিচ্ছে না। এরই মধ্যেই যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ভিসা রেনু করতে হবে, সেখানে সে টাকা জোগাড় করতে হচ্ছে। তাছাড়া অনেক টাকা খরচ করে বাড়িতে আসছে, এখন যাইতে পারতেছে না। প্রবাসী অনেকেই সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ করেন। আমরা কোনো ইনফরমেশনই পাচ্ছি না এখান থেকে যে কি কি কাগজ লাগবে সঠিকভাবে। এদিকে বাংলাদেশ বিমানের মতিঝিল অফিসেও ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। সোমবার পর্যন্ত সৌদিগামী ফ্লাইট বন্ধ থাকলেও মঙ্গলবার থেকে চলবে কিনা তাও জানেন না তারা। শিউলি রোজা, মাই টিভি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় আসা 337 বাংলাদেশি নাগরিকের নমুনা পরীক্ষা শেষে 17 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 84 জন। এর মধ্যে 23 জন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে, 1 জন রয়েছে মেডিকেল আইসিইউতে এবং বাকি 61 জন রোগী নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এদিকে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে কিনা তা নির্ণয়ের জন্য। যশোর মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে ওই যুবককে মারপিটের একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। অভিযোগ উঠেছে শনিবার ওই যুবকের মৃত্যুর পর তার মরদেহ প্রতিষ্ঠানটির সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে রেখে চলে আসে। পরিবারের লোকজন জীবননগর থেকে এসে রোববার হত্যার অভিযোগ তোলেন। এই ঘটনায় 14 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। টিকা দিন, গরু নিন। করোনার টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে এমনই অভিনব এক উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের এক জেলা কর্তৃপক্ষ। যারা টিকা নেবেন তাদের মধ্য থেকে প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে একজনকে গরু পুরস্কার দেওয়া হবে। এদিকে সার্বিয়ায় এক রেস্টুরেন্টে টিকা গ্রহণকারীরা বিনামূল্যে 1 প্লেট গরুর মাংস বা গুলাস খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। করোনা ভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে অনেক দেশেই কিছু মানুষের অনাগ্রহ দেখা যাচ্ছে। টিকা কতটুকু নিরাপদ হবে বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হবে এ নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। এছাড়া টিকা নিয়ে আছে নানা ধরনের অসত্য তথ্য বা গুজব। ফলে মানুষকে টিকা দিতে উৎসাহী করে তুলতে অভিনব পন্থা নিচ্ছে বিভিন্ন দেশ।
কদিন আগেও দুবাই কর্তৃপক্ষ হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সেবার উপর ছাড় দিয়েছিল টিকা গ্রহণকারীদের। এবার এমনই এক উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের সাইম জেলা কর্তৃপক্ষ। আগামী মাস থেকে প্রতি সপ্তাহে 10,000 বাথ বা বাংলাদেশি মুদ্রায় 27,000 টাকা মূল্যের একটি গরু পুরস্কার দেওয়া হবে একজন গ্রামবাসীকে। টিকা গ্রহণকারীদের মধ্যে থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে নির্বাচিত করা হবে। এই ঘোষণার পর থেকে হাজার হাজার মানুষ নিবন্ধন শুরু করেছেন। শুধু তাই নয়, টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে থাইল্যান্ডের অন্য প্রদেশগুলোও অভিনব উদ্যোগ নিয়েছে, যেমন স্বর্ণের নেকলেস, দোকানে ডিসকাউন্ট কুপন বা নগদ অর্থ পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এদিকে সার্বিয়ার ক্র্যাগুয়েভাস শহরের স্টাব্রো রাকোভিচের রেস্তোরাঁয় ছিল উপচে পড়া ভিড়। সেখানে ছিল টিকা নেওয়ার ব্যবস্থা। ফাইজার, বায়োনটেক বা সিনোফার্মের 1 ডোজ টিকা যারা নিয়েছেন তার সবাই পেয়েছেন বিনামূল্যে 1 প্লেট গরু মাংস বা গুলাস খাওয়ার সুযোগ। শুধু মাংস খেতেই নয়, অনেকে এসেছেন অদ্ভুত এই আয়োজনে যোগ দিতেও। মুবাল্লিক করিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন রোজিনা ইসলাম। সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয়, সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শ আদালতের। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে 26 মে। মোকাবেলায় প্রস্তুতির কথা জানালেন প্রধানমন্ত্রী, সবাইকে সতর্ক থাকার আহ্বান। ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা। শিথিল লকডাউনের মেয়াদ বাড়ল 7 দিন, চলবে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 258 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ায় 1,25,000 স্কুল শিক্ষক চাকরিচ্যুত। এবং বিশ্বকাপ আর্চারিতে প্রথমবারের মতো রৌপ্য জয়ের রেকর্ড গড়লেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।